আচ্ছা, শুরু করি। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে এখানে দুইটা বিষয়, একটা হলো হার্ডওয়্যার প্যারালেলিজম আর একটা হচ্ছে সফটওয়্যার প্যারালেলিজম। এই দুইটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, এবং তারপরে এই সফটওয়্যার প্যারালেলিজম এবং হার্ডওয়্যার প্যারালেলিজমের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমাদেরকে বুঝতে হবে এখানটায়। তো এটা হচ্ছে হার্ডওয়্যার প্যারালেলিজমটা হলো কীরকম? One way to characterize the parallelism in a processor is by the number of instruction issues per machine cycle. হ্যাঁ, তার মানে কয়টা ইনস্ট্রাকশন ইস্যু হচ্ছে প্রতিটা মেশিন সাইকেলে। হ্যাঁ, এইটা দ্বারা আমরা হচ্ছে হার্ডওয়্যার প্যারালেলিজমটাকে বুঝতে পারি। যে কয়টা ইনস্ট্রাকশন ইস্যু হচ্ছে প্রতিটা মেশিন সাইকেলে। আচ্ছা, এই কনভেনশনাল পাইপলাইন প্রসেসর, হ্যাঁ, যেটা আমাদের যেটা আমরা সাধারণত ইউজ করি, সিঙ্গেল প্রসেসর কি বলি ওখানে, টেক্স ওয়ান মেশিন সাইকেল, একটা মেশিন সাইকেল টু ইস্যু এ সিঙ্গেল ইনস্ট্রাকশন। একটা মেশিন সাইকেলে একটা ইনস্ট্রাকশনই শুধু হলো তোমার এটা ইস্যু হচ্ছে। একটা মডেল এখানে আমি দিয়েছি, ইন্টেল i960CA। এটা হলো 3 ইস্যু প্রসেসর। কারণ কি? কারণ হলো এখানে একটা অ্যারিথমেটিক, একটা মেমোরি এবং একটা হলো তোমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন ইস্যু করা যায়। হ্যাঁ, মানে একটা মেশিন সাইকেলে তোমার একটা হলো অ্যারিথমেটিক অপারেশন, একটা মেমোরি অ্যাক্সেস এবং একটা ব্রাঞ্চ হলো ইনস্ট্রাকশন। হ্যাঁ, ব্রাঞ্চিং এর জন্য যে ইনস্ট্রাকশনগুলি আছে সেইটা তোমার ইস্যু করা যায়। এই জন্য এটাকে 3 ইস্যু প্রসেসর বলতেছি আমরা। তাহলে 3 ইস্যু প্রসেসরের এখানটায় আমরা আসলে প্যারালেলিজমটা অবশ্যই বেটার হবে, এটা বোঝা যাচ্ছে, তাই না? তো এরকম ভাবে হার্ডওয়্যারের একটা পার্ট আছে, সিমিলারলি সফটওয়্যারের একটা পার্ট আছে। হ্যাঁ, তো সফটওয়্যারের ক্ষেত্রে কিরকম বলা যায়? দেখো, সফটওয়্যারের ক্ষেত্রে বলা যায় হচ্ছে তোমার যে তোমার আসলে এটা হচ্ছে বলা যেতে পারে সফটওয়্যার প্যারালেলিজমটা অ্যালগরিদমের একটা ব্যাপার, অ্যালগরিদমের একটা ফাংশন বলতে পারো, অ্যালগরিদমের একটা বিষয় বা প্রোগ্রামিং এর একটা স্টাইল, হ্যাঁ, বা প্রোগ্রাম ডিজাইন, হ্যাঁ, সেটার সাথে রিলেটেড আর কি সফটওয়্যার প্যারালেলিজমটা। হ্যাঁ, তো এই যে সফটওয়্যার প্যারালেলিজম এবং এই যে হার্ডওয়্যার প্যারালেলিজম, হ্যাঁ, এইটা তোমার হচ্ছে দুইটার মধ্যে একটা সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, খুব চমৎকার একটা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমরা এই যে প্যারালাল প্রসেসিংটা হচ্ছে প্রপারলি ইউটিলাইজ করতে পারছি, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, মানে সফটওয়্যার প্যারালেলিজমটা আমি এনশিওর করলাম কিন্তু হার্ডওয়্যার প্যারালেলিজমটা আমি এনশিওর করতে পারলাম না। হ্যাঁ, তাহলে আসলে তোমার ফলাফলটা ভালো হবে না। হ্যাঁ, মানে দুইটার যোগফলটা আসলে ভালো হবে না। তো যোগফলটা যদি তুমি ভালো চাও, তাহলে তোমার যেরকম সফটওয়্যার প্যারালেলিজম লাগবে এবং সাথে সাথে হার্ডওয়্যার প্যারালেলিজমও লাগবে। হ্যাঁ, তো সফটওয়্যার প্যারালেলিজমটা কিরকম, হার্ডওয়্যার প্যারালেলিজমটা কিরকম বা এর যোগফলটা কিরকম, এটা নিয়ে আমরা এখন দেখব। হ্যাঁ, কি বাবা একটু দাঁড়াও তো, দেখি আবার কি আসলো। শুভ, একটু ওয়েট করো। হ্যাঁ বাবা, জি স্যার, একটু ওয়েট করো বাবা। আচ্ছা, তাহলে সফটওয়্যার প্যারালেলিজম এবং হার্ডওয়্যার প্যারালেলিজম, এটার হচ্ছে তোমার দুটোর সমন্বয়টা যদি খুব ভালো হয়, তাহলে আমরা হচ্ছে একটা ভালো একটা রেজাল্ট পেতে পারি। তো একটু কিছু প্রবলেম আমরা এখানে দেখি। দেখো, ধরো এখানে 4টা ইনস্ট্রাকশন আছে, লোড ইনস্ট্রাকশন L1, L2, L3, L4। আর হচ্ছে
দুইটা মাল্টিপ্লাই অপারেশন আছে, হ্যাঁ, x1 x2, আর এরপর একটা আছে হচ্ছে তোমার সাইকেল 3 তে যোগ এবং বিয়োগ। এখন তুমি চিন্তা করো, এটা যদি সফটওয়্যার প্যারালেলিজম, তুমি যদি এটা যদি চিন্তা করো, তো নিঃসন্দেহে তুমি যখন একটা প্রোগ্রাম ডিজাইন করবে সেখানে এইভাবেই চিন্তা করবে যে লোডের অপারেশনগুলি হবে 4টা একসাথে লোডের অপারেশন হবে, তারপরে মাল্টিপ্লিকেশন হবে, তারপরে হবে হলো অ্যাডিশন এবং সাবট্রাকশন, এবং ফ্লো যে প্রোগ্রাম ফ্লো যেটা সেটা হলো এরকম হবে আর কি। এখন এইটা তাহলে যদি আমি চিন্তা করি 3টা সাইকেলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, লোড অপারেশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং তোমার হচ্ছে যোগ বিয়োগ, 3টা অপারেশন এটা হলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন দেখো, তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে প্যারালেলিজমটা কিরকম। আমরা বলতে পারি সফটওয়্যার প্যারালেলিজমটা হলো যে 4টা একটা একটা এখানে হলো 4টা অপারেশন একটা সাইকেলে, যেমন প্রথমটার ক্ষেত্রে, আর হলো 2টা অপারেশন আবার একটা সাইকেলে। তাহলে এখানে বলতে পারি প্যারালেলিজম ভ্যারিজ ফ্রম 4 to 2 in 3 cycles, হ্যাঁ, 4 থেকে 2 ভ্যারি করছে। আর এখানে অ্যাভারেজ সফটওয়্যার প্যারালেলিজমটা কত, সেটা হলো আমি বলতে পারি 8 কে 3 দিয়ে ভাগ করলে 2.6, মানে 2.6 ইনস্ট্রাকশনস পার সাইকেল, এটা বলতে পারি 2.6, অ্যাভারেজটা হচ্ছে 2.6। হ্যাঁ, মোট 8টা ইনস্ট্রাকশনের মধ্যে আমাদের ইনস্ট্রাকশনে আমাদের লাগছে হলো 3টা সাইকেল লাগছে। সো 3টা সাইকেলে এটা আমরা বলতে পারি 2.6 ইনস্ট্রাকশনস পার সাইকেল, এটা হলো সফটওয়্যার প্যারালেলিজম। আচ্ছা, তো এটা খুব সহজ একটা এক্সাম্পল। হ্যাঁ, এখন এই যে তোমার হচ্ছে দেখলাম সফটওয়্যার প্যারালেলিজম দেখলাম, এখন এইটা এখন যদি ঠিক এটার বিপরীতে হার্ডওয়্যার প্যারালেলিজমটা আমরা যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে কেমন হবে? ঠিক আছে, দেখো, যখন হলো তোমার এইখানটায় টু ইস্যু প্রসেসর যদি আমরা চিন্তা করি, একটা টু ইস্যু প্রসেসর যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, যেটা হলো কি করতে পারছে, একটা মেমোরি অ্যাক্সেস আর একটা অ্যারিথমেটিক অপারেশন যদি একসাথে করতে পারে, হ্যাঁ, তাহলে টু ইস্যু প্রসেসর যদি আমরা নেই একটা আমাদের কাছে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো, যেহেতু একটা হচ্ছে তোমার মেমোরি অ্যাক্সেস আর একটা অ্যারিথমেটিক অপারেশন মানে একসাথে হতে পারে, তাছাড়া অন্য কিছু একসাথে হবে না। সেই ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা হচ্ছে দেখলাম যে লোডিং এর কাজ হলো একটা সাইকেল 1-এ, তারপর সেকেন্ড লোডিং সাইকেল 2-তে, তারপরে হচ্ছে সাইকেল 3-তে আরেকটা লোডিং, সাইকেল 4-এ একটা লোডিং। কিন্তু সাইকেল 3-তে আমরা যেটা হলো, যেহেতু সাইকেল 1-এ L1 ইনস্ট্রাকশন এবং L2টার মানে এটা লোডিং দুটো হয়ে গেছে সাইকেল 1-2-তে, আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল 3-তে একটা অ্যারিথমেটিক অপারেশন সম্ভব। সো সাইকেল 3-তে গিয়ে আমরা দেখলাম একটা অ্যারিথমেটিক অপারেশন এবং সাথে হচ্ছে লোডিংও হয়ে গেল। আচ্ছা, এরপরে সাইকেল 4-এ আবার একটা লোডিং, তাহলে এখন আবার সাইকেল 3 আর 4 যেহেতু লোডিং হয়ে গেল, হ্যাঁ, তোমার এখন সাইকেল 5-এ এসে আবার আরেকটা অ্যারিথমেটিক অপারেশন হলো। এরপরে আবার এসে সাইকেল 5-এ একটা 6-এ একটা অ্যারিথমেটিক অপারেশন, 7-এ একটা অ্যারিথমেটিক অপারেশন। তাহলে এইখানটা আমরা দেখলাম যে যদি আমাদের যে টু ইস্যু প্রসেসর হয়, তাহলে এইখানটায় আমাদের হচ্ছে তোমার সাইকেল লাগছে হচ্ছে 7টা সাইকেল, আর এইখানটাই হলো তোমার আমাদের ইনস্ট্রাকশন ছিল 8টা। তাহলে এভারেজ কত? এভারেজ হচ্ছে তোমার এখানে 1.14 ইনস্ট্রাকশনস এক্সিকিউটেড পার সাইকেল, 1.14, ঠিক আছে। তাহলে ওইখানে আমরা সফটওয়্যার প্যারালেলিজমে দেখলাম, আমরা দেখলাম 2.6 ইনস্ট্রাকশনস পার সাইকেল, আর এইখানে আবার হার্ডওয়্যার প্যারালেলিজমে দেখছি যে 1.14 ইনস্ট্রাকশনস পার সাইকেল। হ্যাঁ,
আবার এখানে আবার আমরা কি করেছি, 2 ইস্যু প্রসেসর আমরা এখানে হলো ব্যবহার করেছি। সেইটা ব্যবহার করে আমাদের আসছে 1.14 ইনস্ট্রাকশনস পার সাইকেল। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ যে হার্ডওয়্যারের ক্ষেত্রে 1.14 আর সফটওয়্যার ক্ষেত্রে আমরা দেখছি 2.6। তাহলে কি এটা হলো একটা, বলতে পারো যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্যারালেলিজমের একটা মিসম্যাচ আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এই এখন পর্যন্ত যেটুকু বললাম সেটুকু বোঝা গেছে? সেইটুকু যদি বোঝা যায় তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি, আর না বোঝা গেলে আমাকে প্রশ্ন করো। হ্যালো, আচ্ছা, যদি বোঝা যায় তাহলে তো ভালো। মজিদ, আব্দুল মজিদ, আব্দুল মজিদ, জি স্যার। বাবা বোঝা গেছে? হ্যাঁ জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তারপরে দেলোয়ার হোসাইন। জি স্যার, বুঝছি স্যার। বুঝছো? আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে হলো আমাদের সাফকাত। সাফকাত বুঝছো? স্যার বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সাফকাত বুঝছে, ভালো কথা। ফাইজ বুঝছো? ফাইজ আহমেদ। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এখন খেয়াল করো, আমরা এখানে যেটা ভাবছিলাম যে যদি আমাদের কাছে থাকে 2 ইস্যু প্রসেসর, তাহলে আমরা এইখানটায় আমাদের ইনস্ট্রাকশনস যেটা হচ্ছে তোমার অ্যাভারেজ ইনস্ট্রাকশন, সেটা হলো 1.14 হলো। এখন যদি আমাদের কাছে ধরো 2টা প্রসেসর থাকে, আমাদের যদি 2টা প্রসেসর থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, let us try to match the software parallelism shown in the previous slide. এখানে যে সফটওয়্যার প্যারালেলিজম ছিল in a hardware platform of a dual processor system. হ্যাঁ, ডুয়াল প্রসেসর সিস্টেম, কিন্তু সেখানে সিঙ্গেল ইস্যু প্রসেসর আর ইউজ, কিন্তু প্রতিটা প্রসেসর আবার সিঙ্গেল ইস্যু প্রসেসর। এটা একটা বিষয় খেয়াল করতে হবে। আমরা এখানে ডুয়াল প্রসেসর সিস্টেম ব্যবহার করছি, কিন্তু প্রতিটা প্রসেসর আবার সিঙ্গেল ইস্যু প্রসেসর। এটা আমাদের হচ্ছে খেয়াল করতে পারে। আর আগের যেটা ছিল সেটা কি? সেটা ছিল কিন্তু আমাদের, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ বাবা, এই যে কারেন্ট চলে গেল আবার এখনই। আবার তোমার মোবাইল ডাটা দিয়ে শুরু করলাম আর কি। আচ্ছা, তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন হলো তোমার 2 ইস্যু প্রসেসর, কিন্তু সেটা সিঙ্গেল প্রসেসর ছিল, আর এখানে আমরা ব্যবহার করছি ডুয়াল প্রসেসর, কিন্তু প্রতিটা সিঙ্গেল ইস্যু প্রসেসর আর কি। আচ্ছা, পিকচারটা হলো অনেকটা এইরকম, দেখো যে লেফট সাইডেরটা যেটা, সেটা যদি একটা কোরের জন্য হয়, রাইট সাইডেরটা এটা হচ্ছে আরেকটা কোরের জন্য। তাহলে লেফট সাইডে হচ্ছে তোমার, আমরা দেখো একটা অপারেশন, মানে লোডিং অপারেশন, প্রথমে L1, তারপর হচ্ছে তোমার L2, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যে মাল্টিপ্লিকেশন সেইটা, আর রাইট সাইডে ঠিক একইভাবে L3, L4, তারপর হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এরপরে যেটা একটা তোমার হচ্ছে, যেহেতু এখানে আমরা ডুয়াল প্রসেসর, বা ডুয়াল কোর আমরা এখানে আমরা চিন্তা করছি, তাহলে কোর দুটোর মধ্যে তোমার হচ্ছে একটা
কমিউনিকেশনের জন্য, হ্যাঁ, বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা আমাদেরকে এখানে স্টোর, দেন হচ্ছে এটা লেফট সাইডে আবার পাঠাবে। কারণ হলো এখানে আমরা হচ্ছে দেখতেছি যে যোগের কাজটা হচ্ছে তোমার এদিকে লেফট সাইডের যে প্রসেসর সেটা করছে, হ্যাঁ, আর এদিকে হচ্ছে রাইট সাইডে হলো একটা হলো যোগের কাজ করছে। সো অ্যারিথমেটিক অপারেশন দুটো করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৬টা সাইকেলে এটা শেষ হচ্ছে। আর ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের কত ছিল? 8 হলো। তাহলে 8 ডিভাইডেড বাই 6 হলো এটা। আর তার আগেরটা হয়েছিল 8 ডিভাইডেড বাই 7। তাহলে আমাদের দেখতে পাচ্ছি দ্বিতীয়টা হচ্ছে বেটার। হ্যাঁ, আমরা এখানে ৮ কে ৬ দিয়ে ভাগ করলে কত হয়? ৮ কে ৬ দিয়ে ভাগ করলে বাবা স্যার 1.36 এর মতো হয় 8 কে 6 দ্বারা ভাগ করলে। 1.3334 আর কি, 1.34। না স্যার 1.3666 এই টাইপের কিছু। আচ্ছা, ঠিক আছে, এটা 1.36 বললো। আচ্ছা, ঠিক আছে। আর আগেরটা ছিল 1.14। এখন দেখো, আর আমাদের সফটওয়্যার প্যারালেলিজমের জন্য যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল কত? 2.6। তাহলে এখানে দেখছি 2.6, এখানে দেখছি 1. তোমার হচ্ছে 1.4, আর এদিকে দেখলাম হচ্ছে পরেরটা 1.36। ঠিক আছে? তাহলে এই যে একটা হচ্ছে গ্যাপ তৈরি হলো, হ্যাঁ, এই গ্যাপটা যতটুকু কমানো যায়, হ্যাঁ, এই গ্যাপটাকে যতটুকু কমানো যাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের হচ্ছে, হ্যাঁ, এই প্যারালেলিজমটা বা প্যারালাল প্রসেসিংটা তত ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা হচ্ছে তোমার এই গ্যাপটা কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো একটা দেখলাম একটা এক্সাম্পল, যেখানে শুধু সিঙ্গেল ইস্যু, 2 ইস্যু প্রসেসর ইউজ করলে কি হয়, তারপরে ডুয়াল কোর ইউজ করলে কি হয় সেটা দেখলাম। তাহলে এইভাবে আমরা হচ্ছে আরো কিভাবে এই গ্যাপটা কমাতে পারবো সেটাও আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা হার্ডওয়্যার প্যারালেলিজম এবং সফটওয়্যার প্যারালেলিজম এই বিষয়টা এবং এই যে গ্যাপটা এটা কিভাবে কমানো যায় সেই বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে বাবা? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, তাহলে আমি চলে যাই গ্রেইন সাইজ অ্যান্ড ল্যাটেন্সি। গ্রেইন সাইজটা কি? এটা তোমার খুব সহজভাবে বলতে গেলে বলতে হবে যে the simplest measure is to count the number of instructions in a grain, but program grain কে এখানে আমরা প্রোগ্রাম বলতে পারি, is to count the number of instructions, নাম্বার অফ ইনস্ট্রাকশনসটা হচ্ছে তোমার কাউন্টিংটাকে আমরা এটা বলতে পারি। হ্যাঁ,
এটা তোমার যেমন 1 হতে পারে, মানে গ্রেইন সাইজ 1 হতে পারে, তারপরে 5 হতে পারে, বা 100 বা 1000 বা 2000 এরকম হতে পারে। আমরা দেখবো এটা বিভিন্ন ধরনের যে গ্রেইন সাইজ। আচ্ছা, আর এটাকে আবার গ্র্যানুলারিটি বলা হয়। গ্র্যানুলারিটি অনেক সময় অনেক জায়গায় গ্র্যানুলারিটি বলা হয়। গ্রেন সাইজ অর গ্র্যানুলারিটি is a measure of the amount of computation involved in a software process. কম্পিউটেশনের যে অ্যামাউন্টটা সেটাকেও বলা যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে হচ্ছে ল্যাটেন্সি, যেটা আমাদের এই গ্রেন সাইজের সাথে সম্পৃক্ত। এটা তো এটা কিরকম, এটা বলতে পারো যে তোমার হচ্ছে কমিউনিকেশনের জন্য যে টাইমটা, মেশিনের যে সাবসিস্টেমগুলি আছে সেইটার যে মধ্যে যে কমিউনিকেশনের জন্য যে টাইমটা, সেটা কিরকম। যেমন এখানে মেমোরি ল্যাটেন্সি ইজ দ্য টাইম রিকোয়ার্ড বাই প্রসেসর টু অ্যাক্সেস দ্য মেমোরি সেগমেন্ট। তাহলে এইখানে হলো সাবসিস্টেম কি প্রসেসর আর হলো মেমোরির মধ্যে যে টাইমটা, অ্যাক্সেস টাইমটা, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। এটা অন্যান্য সাবসিস্টেমের ক্ষেত্রেও যে টাইমটা সেটাকেই বোঝানো হবে। তাহলে এইটা আমাদের এই একটা ল্যাটেন্সি এবং গ্রেন সাইজ, এই দুটো বিষয় আমাদেরকে এখানে মাথায় রেখে আমাদেরকে আর কি কাজ করতে হবে। তো এটা তোমার parallelism has been exploited at various processing levels. বিভিন্ন লেভেলে এটাকে এক্সপ্লয়েট করা হয়। সেই লেভেলগুলি 5, মানে লেভেলগুলি কয়টি? 5 levels. 5 levels of program execution represent different computational grain sizes and changing communication and control requirements. সেটা কি আমরা দেখি। দেখো এখানে একটা ছবি আছে, যেমন এটা হলো লেভেল 1 কেবল ইনস্ট্রাকশনস অর স্টেটমেন্টস, যেটাকে ফাইন গ্রেইন বলা হচ্ছে। মানে স্মলেস্ট ইউনিট যেটা বলাও যেতে পারে, স্মলেস্ট ইউনিট এটা। তারপরে আরেকটা হলো কি, এখানে লেভেল 2 যেটা নন রিকার্সিভ লুপস অর আনফোল্ডেড ইটারেশনস, এটা একটা লেভেল 2। আর এই লেভেল 2 আর লেভেল 1 এটাকে আবার ফাইন গ্রেইন বলা হচ্ছে। মানে ইনস্ট্রাকশনস এর যে একটা নাম্বার অফ ইনস্ট্রাকশনস, এটা একটা রেঞ্জের উপরে ডিপেন্ড করে এটা। আরেকটা হলো প্রসিডিউরস, সাবরুটিনস, টাস্কস অর কো-রুটিনস, এটা তোমার হচ্ছে লেভেল 3। আর লেভেল 4 হচ্ছে সাব প্রোগ্রামস, জব স্টেটস, এটা লেভেল 4। আর লেভেল 5 কে বলতেছে হচ্ছে প্রোগ্রাম, একেবারে ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম বা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম যেটা, এটা। তাহলে এখানে আমরা দেখলাম যে তোমার 5টা লেভেল আমরা এখানে বলতেছি। আচ্ছা, তো এগুলি আমরা একটু সংক্ষেপে একটু ইয়ে করি। দেখো ইনস্ট্রাকশন লেভেল, যেটাকে বলতেছি লোয়েস্ট লেভেল, a typical grain contains less than 20 instructions. যখন হচ্ছে less than 20 instructions, এটাকে আমরা বলতেছি যে ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম। মানে এটা 1 থেকে 20, less than 20 পর্যন্ত, 1, 2, 3, 4 এভাবে হতে পারে। ধরো আমরা কিরকম বিষয়টা, যে 5টা ইনস্ট্রাকশন আছে, এটা হলো তোমার এক্সিকিউট করছে। 5টা ইনস্ট্রাকশন তোমার একটা করে এক্সিকিউট করছে, আর 5টা ইনস্ট্রাকশন আরেকটা করে এক্সিকিউট করছে, 5টা ইনস্ট্রাকশন আরেকটা করে এক্সিকিউট করছে। এটাকে আমরা বলতে পারি যে ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম হচ্ছে আসলে। তো আচ্ছা, তাহলে এটা গেল ইনস্ট্রাকশন লেভেল। এরপরে আসে আমরা হচ্ছে লুপ লেভেল। লুপ লেভেল প্যারালেলিজমটা তোমার হচ্ছে বেশ ইন্টারেস্টিং। কখনো কখনো এটা আসলে অনেক বড় একটা লুপ, এটাকে
তোমার হচ্ছে প্যারালাল প্রসেসিং করা সম্ভব হয়ে যায়, তখন তো টাইমটা মানে খুব দ্রুত কমে যায়। হ্যাঁ, বা যদি কোনো তোমার ভেক্টরাইজিং কম্পাইলার থাকে, হ্যাঁ, তো সেই কম্পাইলার ব্যবহার করে আমরা হচ্ছে এই লুপ লেভেল প্যারালেলিজমটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা কি বলছি, সাম লুপ অপারেশনস ইফ ইন্ডিপেন্ডেন্ট ইন সাকসেসিভ ইটারেশনস, যেটা আমরা এর আগে দেখেছি, ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, ক্যান বি ভেক্টরাইজড ফর পাইপলাইন এক্সিকিউশন or for lockstep execution on same machines. আচ্ছা, loop level parallelism is often the most optimized program construct to execute on a parallel or vector computer. loop level parallelism এটা মানে তোমার প্যারালাল প্রসেসিং এর জন্য এই 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 প্রোগ্রামিং যে কনস্ট্রাক্টটা, এটা খুব সহজ একটা পার্ট যদি তোমার এই যে ইন্ডিপেন্ডেন্ট হয়। আর যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে তো মুশকিল। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হলে তাহলে সেটাকে খুব চমৎকার ভাবে আর কি, হ্যাঁ, তোমার কাজে লাগানো যায় আর কি। তাহলে লুপ লেভেলের একটা হতে পারে, ইনস্ট্রাকশন লেভেলের একটা হতে পারে তোমার হচ্ছে, হ্যাঁ, লেভেল অফ প্যারালেলিজম। সাব প্রোগ্রাম লেভেল, এটা হলো তোমার এই যে রিলেটেড যে সাব প্রোগ্রাম বা রিলেটেড যে জবগুলি, সেইগুলি নিয়ে একটা সাব প্রোগ্রাম লেভেলের একটা প্যারালেলিজম হতে পারে। এখানে বলতেছি দ্য গ্রেন সাইজ মে টিপিক্যালি কন্টেইন টেন্স অর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইনস্ট্রাকশনস। মানে ইনস্ট্রাকশন এখানে অনেক বেশি আসলে, হ্যাঁ, টেন্স অর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইনস্ট্রাকশনস, মানে বেশ অনেক ইনস্ট্রাকশন এখানটায়, হ্যাঁ, বেশ বড় প্রোগ্রাম যেগুলি কিন্তু রিলেটেড আর কি, সেইগুলি আর কি সাব প্রোগ্রাম লেভেল এটা আমরা বলতে পারি। বা এটা বলতে পারো হচ্ছে এই যে আমরা যেটা একটা ডাটা প্যারালেলিজম, একটা টাস্ক প্যারালেলিজমের মধ্যে পড়ছে, সেটা বলতে পারো। আচ্ছা, তারপর প্রোগ্রাম লেভেল যেটা, হ্যাঁ, প্রোগ্রাম লেভেল এটা তো this corresponds to the parallel execution of essentially independent programs on a parallel computer. Independent programs, হ্যাঁ, এই প্রোগ্রাম পুরোটাই হলো ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা প্রোগ্রাম লেভেল বলতেছি। যেমন ধরো তোমার যদি 4টা কোর থাকে, 4টা কোরের, হ্যাঁ, প্রতিটা কোরে তুমি ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম যদি রান করাও, হ্যাঁ, কোর 1 এ একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, 2 তে একটা ইন্ডিপেন্ডেন্ট, 3 তে 4 এ একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম যদি তুমি রান করো, তাহলে এটা প্রোগ্রাম লেভেল প্যারালেলিজম এটা হতে পারে। এটা তুমি যদি প্রোগ্রামিং এর মাধ্যমেও করতে পারো, নিজেই এটা করতে পারো, হ্যাঁ, বা তোমার যদি ওএস অপারেটিং সিস্টেম যদি এটা করে, হ্যাঁ, অপারেটিং সিস্টেম নিজেও অনেক সময় এটা করে থাকে, হ্যাঁ, যেটা উপরে আমাদের কোনো তোমার মানে ভূমিকা নেই যেখানে আমাদের, হ্যাঁ, কিন্তু তুমি নিজেও করতে পারো আর কি। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি বিভিন্ন লেভেল গুলি, সেগুলি নিয়ে আমি কথা বললাম। এখন আসি হচ্ছে তোমার কমিউনিকেশন ল্যাটেন্সি, তো এটা বলেছি। আচ্ছা আচ্ছা, এবার আসি তোমার গ্রেইন প্যাকিং। আচ্ছা, তাহলে এই যে গ্রেইনটা আমি বললাম, কি একটু আগে বললাম, গ্রেইন প্যাকিং এবং শিডিউলিং এই বিষয়টা। তো গ্রেইন প্যাকিং এ যাওয়ার আগে দুইটা প্রশ্ন তোমরা একটু দেখো, গ্রেইন প্যাকিং বা শিডিউলিং এটা কি, এটাতে বোঝার আগে, how can we partition a program into parallel branches, program modules, micro tasks or grains to yield the shortest possible execution time, and what is the optimal size of concurrent grains, তাহলে আমরা দেখতেছি যে আমরা কিভাবে একটা প্রোগ্রামকে পার্টিশন করতে পারি, কিভাবে গ্রেইনে একটা পার্টিশন করতে পারি, আর আরেকটা হলো এই গ্রেইনের আবার হচ্ছে বলতেছি অপটিমাল সাইজ। অপটিমাল সাইজটা হচ্ছে কি, এটা হলো আমাদের প্রশ্ন।
হ্যাঁ, তো অপটিমাল সাইজ এটা একটা অবশ্যই অপটিমাল না হলে পারে, সাইজটা যদি অপটিমাল না হয় তাহলে হচ্ছে আমাদের তোমার এই প্রসেসরকে যখন আমরা অ্যাসাইন করব, হ্যাঁ, তখন আমাদের কিছু সমস্যা তৈরি হবে, সেটা আমরা দেখব। এখানে একটু পিকচার আছে, আমি তোমাদের একটু পিকচারটা একটু দেখাই। হ্যাঁ, একটু পিকচার দেখো তোমরা এখানে। হ্যাঁ, এখানে তোমার যে নোডগুলি আছে, দেখো নোডের একটা নোডে এই যে সার্কেলগুলি হলো নোড, তাহলে এই নোডে 1,1 2,1 খেয়াল করো 3,1 4,1 এভাবে লেখা হয়েছে। হ্যাঁ, 5,1 6,1 7,2। হ্যাঁ, পরের ইয়েতে গিয়ে দেখো 7,2 8,2 এভাবে আছে। হ্যাঁ, 9,2 এভাবে আছে। তারপর আবার 12,2 এভাবে আছে। তাহলে এই যে প্রথম যেটা হচ্ছে নাম্বার, মানে ফার্স্ট যেটা নাম্বার, সেই নাম্বারটা আসলে আমাদের এই যে এখানে যে ইনস্ট্রাকশন আছে, আমি দেখাচ্ছি তোমাদের একটা ইনস্ট্রাকশন এখানে, সেই ইনস্ট্রাকশনকে বোঝানো হচ্ছে। এই যে এখানে দেখো 17টা ইনস্ট্রাকশন আছে। এই যে হ্যাঁ, প্রথমে ভ্যারিয়েবলগুলি ইনিশিয়ালাইজ করা হয়েছে, a সমান 1 b সমান 2 c সমান 3 4 d সমান 4 এরকম। তাহলে এখানে এই যে তোমার 17টা ইনস্ট্রাকশন, সেটা হলো তোমার এই নাম্বার বোঝানো হয়েছে ওখানে 1 2 3 4 5 6 7 8 এভাবে নাম্বার বোঝানো হয়েছে। আর এর সাথে যে সংখ্যাটা দেওয়া হয়েছে 1,1, এটা হচ্ছে 1 সাইকেল, এটা এক্সিকিউশনের জন্য যে কত সাইকেল লাগবে আমাদের দরকার সেটা। তাহলে এখানে 1 তারপর 1 1 এভাবে, আর 7 থেকে আবার লাগছে 2 2 2 এরকম করে দেখানো আমাদের হয়েছে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা একটা নোটকে একটা ইনস্ট্রাকশন একটা নোটকে রিপ্রেজেন্ট করছে, ওটার এক্সিকিউশনে কত সাইকেল লাগবে সেটাও রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে একটা প্রোগ্রামকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এইভাবে একটা প্রোগ্রামকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কি বাবা, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি না একটা প্রোগ্রামকে? পারি কি এভাবে? পারি কি? স্যার হ্যালো, এটা একটু কনফিউজিং মনে হচ্ছে স্যার। আচ্ছা একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটা বিষয় বলি, নোড যেটা 1 2 আর 7, এটা কি বুঝতে পারছো? নোড 1 2 7। জি স্যার। আচ্ছা, নোড 1 2 7 একটু আমি এই যে এখানে নিয়ে যাই তোমাদের। এখানে দেখো 1 2 আর 7, এখানে 1 2 এবং 7 এই তিনটার মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে, এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। একটা ডিপেন্ডেন্সি আছে না? জি স্যার। হ্যাঁ, কিরকম ডিপেন্ডেন্সিটা? যদি 1 এবং 2 যদি অ্যাভেলেবল না হয়, যদি লোড না হয়, তাহলে আসলে 7 এর কাজটা হবে না। হবে কি? না মানে এ স্যার। আর বি যদি অ্যাভেলেবল না হয়, তাহলে কি জিটা তৈরি হবে? না স্যার, জিটা তো তৈরি হবে না। গার্বেজ টাইপের কিছু একটা হওয়ার কথা। হ্যাঁ, তো মানে এটা সঠিকভাবে হতে গেলে অবশ্যই 1 2 এক্সিকিউশন হতে হবে, তারপরে 7 এরটা হতে হবে, তাই না? আমি যদি মনে করি 7টার এক্সিকিউশন আগে হবে আর 1 আর 2টা পরে হবে, তাহলে কি হবে? না স্যার। তাহলে হবে না। তাহলে এইখানে এই যে ডিপেন্ডেন্সির বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। এখানে দেখো, আমরা যেটা করেছি, এই যে অ্যারো দিয়ে আমরা ডিপেন্ডেন্সিটা দেখিয়েছি। হ্যাঁ, অ্যারো দিয়ে আমরা ডিপেন্ডেন্সিটা দেখিয়েছি। 1 আর 2 এরা হচ্ছে এক্সিকিউশন শেষে তারপরে হলো কোথায় যাবে? তোমার 7 এর কাছে যাবে। ঠিক আছে? আর 7 এ দেখো একটা এজ যেটা তৈরি করা হয়েছে, সেটা আবার লেখা হয়েছে যে a, 6 এদিকে, হ্যাঁ, b, 6। দেখেছো এটা? জি স্যার। হ্যাঁ, 6 যেটা দেয়া হয়েছে, 6টা কিসের জন্য? 6টা হচ্ছে তোমার ল্যাটেন্সি, একটু আগে যেটা বললাম, যেটা হলো তোমার
সাবসিস্টেমের মধ্যে কমিউনিকেশনের জন্য যে টাইমটা সেটা। তার মানে হলো যদি তুমি 1 আর 2 কে 1 আর 2 কে যদি একই প্রসেসর দিয়ে তুমি এক্সিকিউট করাও 1 আর 2 কে, তুমি যদি একই প্রসেসর দিয়ে এক্সিকিউট করাও 1 আর 2, হ্যাঁ, তাহলে তো একই প্রসেসরে যদি এক্সিকিউশন হয় তাহলে তো তাদের কমিউনিকেশনের জন্য কোনো টাইম লাগবে না। লাগবে কি? না স্যার। একই প্রসেসরে যেহেতু কোনো টাইম লাগবে না। কিন্তু এই 1 আর 2 এটাকে যদি তুমি আরেকটা প্রসেসরে পাঠাও, কিসের জন্য? 7 মানে ৭ নাম্বার ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের জন্য তুমি যদি আরেকটা প্রসেসরে পাঠাও, তখন কিন্তু তোমার কি লাগবে? এই কমিউনিকেশনের জন্য যে তোমার টাইমটা সেটা কনসিডার করতে হবে। ঠিক আছে? এখন কমিউনিকেশনে যদি তুমি টাইমটা যদি কনসিডার করো, তাহলে তোমার এটা ওই 6, এটা হলো তোমার টোটাল যে টাইমটা সেখানে অ্যাড হবে। আর যদি তুমি এটা কমিউনিকেশন যদি তোমার না হয়, অর্থাৎ 1, 2 এবং 7 যদি একই প্রসেসরে হয়, তাহলে তোমার ওই টাইমটা লাগবে না। বোঝা গেছে আমার কথা? জি স্যার। বোঝা গেছে আমার কথা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, দেখো তোমরা এই ছবিটা পুরোটা এভাবে দুটা নোট কি এখানে ইনস্ট্রাকশন না? হ্যাঁ, দেখো এখানে যেটা করা হয়েছে, এই যে 1, 2, 3, 4, 5, 6 আর 11 এটাকে একসঙ্গে ঘিরে দেওয়া হয়েছে, দেখছো? জি স্যার। হ্যাঁ, এটাকে ঘিরে রাখা হয়েছে। হ্যাঁ, এখন এই যে সবগুলি মানে নোড, এই যে 1, 2, 3, 4, 5, 6, 11 ঘিরে রাখা হয়েছে, তার মানে হলো আমরা যদি এই সবগুলি নোডের যে ইনস্ট্রাকশন গুলি আছে সেটা যদি আমরা একটা প্রসেসরেই এক্সিকিউট করি, তাহলে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য কিন্তু কোনো টাইম লাগবে না, অতিরিক্ত টাইম লাগবে না। ঠিক আছে? কারণ কি, তারা একটা প্রসেসরেরই তাদের এক্সিকিউশন হচ্ছে। হ্যাঁ, এইগুলির সাথে যখনই আমরা অন্য ইনস্ট্রাকশনটা অন্য প্রসেসরে এক্সিকিউট করাবো, তখন আমাদের হলো কমিউনিকেশনের জন্য টাইম লাগবে। যেমন হচ্ছে বি, দেখো বি, হ্যাঁ, যে অংশটা সেখানে 7 আর 8 মিলে এটাকে আমরা বি বলেছি। তাহলে 7 আর 8 এটা যদি আরেকটা প্রসেসরে এক্সিকিউট হয়, হ্যাঁ, এই যে বিটা, তাহলে এখানে অবশ্যই কমিউনিকেশনের জন্য আমাদেরকে একটা টাইম এখানে আমাদের কনসিডার করতে হবে। কারণ হলো প্রসেসর এ থেকে তোমার হচ্ছে আমাদের ডাটাটা পাঠাতে হবে হচ্ছে বিতে পাঠাতে হবে। বিতে গিয়ে, হ্যাঁ, এই 7 এবং 8 এর ইনপুট হিসেবে তারা পাবে এবং সেটার এক্সিকিউশন হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে অবশ্যই এতে যে ইনস্ট্রাকশন গুলি আছে সেগুলির এক্সিকিউশন পরে আমাদের হলো বির এক্সিকিউশন শুরু হবে, যেহেতু এরা ডিপেন্ডেন্ট। আর এই যেহেতু বিতে বি তারপরে হবে, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে তোমার আম, এই বিতে কমিউনিকেশনের জন্য যে টাইমটা এখানে যে 6 লেখা হয়েছে, দেখো এই 6টা আমাদের মাথায় নিতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে ডিপেন্ডেন্সির বিষয়টা একদিকে মাথায় রাখতে হবে, আবার আরেকদিকে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কাছে কয়টা প্রসেসর আছে, হ্যাঁ, সেটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলি মাথায় নিয়ে আমাদের হচ্ছে দেখো আমরা এই কয়টা করে ইনস্ট্রাকশন একসাথে নিয়ে একটা করে গ্রুপ করতে পারবো, সেটা হলো আমাদের এখানে, হ্যাঁ, দেখতে হবে। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে বাবা? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, এবার বোঝা যাচ্ছে। আচ্ছা, কারো কি কনফিউশন আছে এখানে? কারো কনফিউশন আছে বাবা এখানটায়? এই ছবিটাতে কারো কোনো কনফিউশন আছে? কারো কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, যদি কারো কনফিউশন থাকে, এটা হলো একটু আমার মনে হয়, হ্যাঁ, বইটা একটু দেখবে, তারপরেও যদি সমস্যা হয় আমাকে প্রশ্ন করবে। হ্যাঁ, এটা খুব চমৎকার করে বই লেখা আছে। হ্যাঁ, তোমরা একটু যদি দেখো আমার মনে হয় যে খুব কঠিন লাগবে না।
সহজই মনে হবে। হুম, আচ্ছা। তো ঠিক আছে বাবা, আজকে এই পর্যন্তই রাখি আমি। হ্যাঁ? তোমাদের রোল কলটা করি, করে ছেড়ে দিই এবং ইনশাআল্লাহ আগামী দিন এরপর থেকে শুরু করব আমরা। জি স্যার। স্যার আমাদের হচ্ছে এই সময়টা একটু আগিয়ে নেওয়া যায় না? কিরকম বলো তো আমাকে? মানে হয়তোবা ১ ঘন্টা আগে ৩টা থেকে ৪টা কিংবা ২টা থেকে ৩টা। মানে স্যার ব্যাপারটা হচ্ছে কি যে আসলে একবারে সন্ধ্যার আগের ১ ঘন্টা এখানে হ্যাঁ, মানে ক্লাস হ্যাঁ। করলে কিংবা কোনো কিছু করলে রাত্রের বেলা আবার মাথা ব্যথা করে, এরকম একটা ঝামেলা হয় আমার। এই আচ্ছা, টাইমটা অন্তত পড়া থাকা উচিত না আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই দিন ছোট হয়ে গেছে তো স্যার, আগের তো সমস্যা দিন হতো না। ছোট হয়ে গেছে তো, দিন ছোট হয়ে গেছে এই কারণেই। আচ্ছা, ৩টা থেকে তো ৩টা থেকে কিংবা সকালবেলা যদি সময় থাকে। সকালবেলা না? আচ্ছা, আমি আমি এক কাজ করি, 3টে সকালবেলা থেকে তো দেন, সকালবেলা না স্যার, 3টে থেকে দেন। তি মানে সকালবেলা না, ৩টা থেকে না? আচ্ছা, আমাদের তো ৩টা থেকে